হুট করে বিয়ে হয়ে যাবে আমার আজ ভাবতেই অবাক লাগে। কার সাথে বিয়ে হয়েছে তাকে কখনো দেখিনি, কে সে ব্যক্তি তাও জানি না, শুধু নামটা জানি আব্রাহাম। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছি। রাত 2:30 বাজে। এত রাত হয়ে গেল এখনো বর আমার বাসর ঘরে আসলো না। অনেকক্ষণ ধরে বসে আছি ঘোমটা দিয়ে, তার আসার নামগন্ধ নেই। রাগে দুঃখে ঘোমটা টেনে খুলে ফেললাম। ঘোমটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতেই দরজা খুলে কেউ একজন প্রবেশ করলো। সেদিকে তাকিয়ে দেখি একজন সুদর্শন পুরুষ, লম্বায় প্রায় 6 ফুট 2 ইঞ্চি, ফর্সা মুখে কালো খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে। এই খোঁচা খোঁচা দাড়িতে তাকে আরো সুদর্শন লাগছে। তার দিকে তাকিয়েছিলাম একধানে। সে কখন যে আমার সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়ালই নেই আমার। তার কথা শুনে আমার ধ্যান ভঙ্গ হয়। আসসালামু আলাইকুম। তার কণ্ঠ শুনে আমার বুকের ভিতর কেমন যেন করে ওঠে। কাপা কাপা কণ্ঠে তার সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত। আসলে আমার এক বন্ধুর বউ অসুস্থ। সে হসপিটালে ভর্তি, তার রক্ত প্রয়োজন। আর তার রক্তের গ্রুপ আর তার বইয়ের রক্তের গ্রুপ একই, তাই আমাকে ফোন দিয়েছিল। আর ওখানেই অনেক দেরি হয়ে যায়। তার জন্য অনেক অনেক সরি। আপনি প্লিজ রাগ করবেন না। তার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই। এই যুগে এমন কয়টা মানুষ আছে যারা অন্যের বিপদে সাহায্য করে। তার কথা শুনে বললাম, আরে না, আমি রাগ করিনি। হুম, কেমন আছেন? ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হুট করে বিয়ে হয়ে যাওয়ায় আমাদের ভালোভাবে পরিচিত হওয়া হয়নি। আমার নাম আব্রাহাম চৌধুরী। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তার কথা শুনে আমি এবার আমার পরিচয় দিই। আমার নাম আরহা জাহান আরু। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি আমার অনেক ছোট, তাই তুমি করে বললাম। তোমার কি কোনো আপত্তি আছে তোমাকে তুমি বলায়? আরে না, আমার কেন আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই। আপনি তুমি করেই বলিয়েন। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছি বলেই দেওয়াল ঘড়িতে দেখি 3টা বাজে। তুমি ওয়াশরুম থেকে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো। আমি রুমে চেঞ্জ করে নিচ্ছি। আব্রাহামের কথা শুনে তাকে বললাম, আসলে এখানে তো আমার জামা কাপড় নেই। আর ওর কথা শুনে আমার মনে পড়ল, আমাদের বিয়ে তো হুট করে হয়ে গেছে। তার জামা কাপড় তো কিছু কেনা হয়নি। কি করব তাই ভাবছি। এখন তো মা বা আহিকে ডাকতে পারবো না। অনেক রাত হয়ে গেছে। সবাই এখন ঘুমে বিভোর হয়ে আছে। আরও আমার দিকে কেমন তাকিয়ে আছে। আমি আমার একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিলাম। এগুলো দিয়ে এই কয়েক ঘন্টা চালাও। সকালে শপিংয়ে যাবনি। এখন কাউকে ডাকা যাবে না। আব্রাহামের হাত থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আব্রাহাম বিছানায় বসে আছে। আমি তার দিকে তাকাতেই দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। আরুকে দেখতে একদম হুর পরীর মতো লাগছে। উজ্জ্বল শ্যামলা গায়ে কালো টি শার্ট ভালোই মানাইছে। ট্রাউজারটা অনেক বড়, তাই পায়ের কাছে ভাঁজ করে রেখেছে। কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়ায় আরো সুন্দর লাগছে। আমি চোখ সরাতেই পারছি না। বুকের ভেতর কেমন ধকধক করছে। আব্রাহামের এভাবে তাকানো দেখে আমার অনেক লজ্জা লাগছে। আমি তাকে বললাম, এভাবে কি দেখছেন? আনমনে আব্রাহাম বলে ওঠে, এক শ্যামা হুড়পড়িকে দেখি। আব্রাহামের কথা শুনে আমার বুকের ভেতর ধকধক করে ওঠে। এক শ্যামা হুড়পড়িকে দেখি কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠল। গায়ের লোম খাড়া হয়ে আছে। অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ঘুমের চোখ দুলছে, কিন্তু আব্রাহামকে বলতে পারছে না। আব্রাহাম অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে আরুকে পর্যবেক্ষণ করে। সে খেয়াল করে আরু কেমন কাচুমাচু করছে, কিছু বলার জন্য কি বলতে পারছে না। সে কিছুটা বুঝতে পারছে আরুর ঘুম পাচ্ছে। এখন রাত 3টা 40। তোমার ঘুম পাচ্ছে বললেই পারো। এভাবে দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো বলেই আমি এক পাশে সরে গিয়ে তাকে শোয়ার জায়গা করে দিলাম। আব্রাহামের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমার অনেক ঘুম পাচ্ছে। সকাল 10টা বাজে। এখনও আরু আর আব্রাহাম ঘুমাচ্ছে। আজ হঠাৎ করে আব্রাহামের ফুপু আর ফুপাতো বোন বেড়াতে আসে। তাদের দেখে আব্রাহামের মায়ের মুখে আধার নেমে আসে। বাড়ির সবাই অবাক হয়ে যায় তাদের দেখে। আব্রাহামের বিয়ের খবর তারা জানে না। তারা মামি এসেই আব্রাহামের খোঁজ করে। যখন শুনে আব্রাহাম ঘুমাচ্ছে তখন তারা অবাক হয়ে যায়, কারণ এত বেলা করে আব্রাহাম ঘুমায় না। তাই আব্রাহামের ফুপাতো বোন রাইমা গিয়ে আব্রাহামের রুমের দরজায় নক করে। আব্রাহামকে ডাকে, আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া, আপনি কি এখনো ঘুমাচ্ছেন? কত বেলা হয়েছে, উঠেন। দরজা করা নাড়ায় আর রাইমার ডাকে আরো পিটপিট করে তাকায়। বাইরে থেকে এখনো ডেকে চলেছে রাইমা। রাইমার ডাকাডাকিতে আব্রাহামেরও ঘুম ভেঙে গেছে। কারো ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়। কে ডাকছে বুঝতে পারছি না। পাশে তাকাতেই দেখি আরও উঠে গেছে। আরোর দিকে তাকাতেই আমার হার্টবিট অনেক ফাস্ট চলছে।
ফোলা ফোলা চোখ, চোখ মুখে এখনো ঘুমের লেশ লেগে আছে। আমার কেমন যেন লাগছে আরুকে এই অবস্থায় দেখে। ঘুমে আমার চোখ দুটো খুলতে পারছি না। আমি আব্রাহামের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, দরজা খুলে দেখেন তো কে ডাকছে। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো বলেই আবার শুয়ে পড়লাম। আমি আর ওর কথা মতো দরজা খুলে দেখি রাইমা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলে উঠলাম, কেমন আছো রাইমা? ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার কি শরীর খারাপ? এত বেলা করে ঘুমাচ্ছেন? ভালো আছি। আরে না, শরীর খারাপ না। কাল রাতে অনেক দেরি করে ঘুমাইছি, তাই উঠতে দেরি। তা তুমি কখন আসছো? আসছি ৮ ঘন্টা মতো হলো। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হব। আর আহি, তুই আমার রুমে যা তো। বলেই রুমে চলে আসলাম। রুমে এসে দেখি এখনো আরো ঘুমাচ্ছে। ট্রাউজার আর টি শার্ট পরা অবস্থায় আরোকে একটা পুতুল পুতুল লাগছে। আহি এসে রুমের দরজায় নক করে। আসবো ভাইয়া? আয়। বলো ডাকছিলে কেন? তোর একটা ড্রেস দিয়ে যা তো। আরুর এখানে কোনো ড্রেস নেই। ওকে, দিয়ে যাচ্ছি বলেই বিছানায় শুয়ে থাকা আরুর দিকে তাকিয়ে মুচকি এসে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আহি একটা থ্রি পিস এনে আব্রাহামের কাছে এনে দেয়। আব্রাহাম রুমের দরজা লক করে ফ্রেশ হয়ে বের হয়ে আরুর পাশে বসে আরুকে আস্তে আস্তে ডাকছে। আরু, এই আরু ওঠো। আর কত ঘুমাবা? 11টা বাজতে গেল। ওঠো। এত ঘুমালে শরীর খারাপ করবে তো। ওঠো, নাস্তা করতে হবে। হুম, বলেই উঠে বসি। আব্রাহামের থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হই। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে আরো। পিছন থেকে কেউ একজন বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? কথাটা কানে আসতেই পিছনে ফিরে তাকাতে দেখি একটা মেয়ে আমাকে প্রশ্নটি করে, কিন্তু মেয়েটাকে আমি চিনি না। আমি বললাম, আমি আরো। আমার কথা শুনে মেয়েটা বলে, তুমি এ রুমে কেন? আর কার কে হও? মেয়েটার কথা শুনে বললাম, আপনি কে? আমি কে মানে? আব্রাহামের রুমে প্রবেশ করে দেখতে পায় আরও আর রাইমা কথা বলছে। রাইমাকে উদ্দেশ্য করে বলে, রাইমা, এটা তোমার ভাবি হয়। আর আরও, এটা রাইমা আমার ফুপাতো বোন। আব্রাহামের কথা শুনে রাইমা অবাক হয়ে যায়। তার মাথা ঘুরছে। এ কি শুনছে সে? আব্রাহাম বিয়ে করে নিয়েছে? চোখে পানি টলমল করছে। আব্রাহাম বলে ওঠে, আরও আর রাইমা চলো নাস্তা করতে, অনেক দেরি হয়ে গেছে। আব্রাহামের কথা শুনে আমি বললাম, চলেন। বলেই দুজন রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে আরেকবার রাইমাকে ডেকে যায়। আমার অনেক লজ্জা লাগছে, এতগুলো মানুষের সামনে বসে আছি। কাল হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তেমন কোনো মানুষ ছিল না বাসায়। শুধু আব্রাহামের বাবা মা আর বোন। আর আজ তার চাচা চাচি ফুপা ফুপির সামনে বসে আছি। মামা মামি সবাই ইতিমধ্যে এখানে আসার জন্য রওনা দিয়েছেন। নাস্তা করার শেষে আব্রাহাম তার রুমে যাওয়ার পর আমার শাশুড়ি আম্মা আমার পাশে বসে আমার হাতটা তার হাতের মতোই বলে ওঠে, শোনো মা, তোকে আমি আমার ছেলের বউ নয়, আমার মেয়ে করে এনেছি। এ বাড়ির সবাই কিন্তু এখনও জানে না তোর আর আব্রাহামের বিয়ে হয়েছে। আমি আজ সবাইকে জানিয়ে দেব। তাদের এ বাড়িতে আসতে বলেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তোকে কেউ কিছু বললে সোজা আমাকে এসে বলবি। আর যে যাই বলুক, তাদের কথায় কান দিবি না। বিশেষ করে তোর দাদি শাশুড়ি আর ফুপু শাশুড়ির। তোর দাদি শাশুড়ি তার বড় মেয়ের বাসায় আছে। সে এখনো বিয়ের খবর জানে না, তাই সে একটু বেশি কথা বলতে পারেন। তার কথায় মন খারাপ করিস না। আব্রাহিমের ফুপু ওপরতলায় তার ছোট ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন দেখা করতে। কিন্তু যে যে কথাটা শুনলেন তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আব্রাহিমের ফুপুকে দেখে আব্রাহামের চাচি বলেন, কি আপা, আব্রাহামের বউ দেখতে এসেছেন? রাইমাকে সাথে আনেননি? আব্রাহামের চাচির কথা শুনে আব্রাহামের ফুপু বলে, আব্রাহামের বউ দেখতে এসেছি মানে? কেন, জানেন না? আপনাকে কোনো কিছু বলেনি? আব্রাহাম কাল রাতে বিয়ে করে বউ নিয়ে আসে। আব্রাহামের চাচির কথা শুনে আব্রাহামের ফুপুর মাথা ঘুরছে। সে যে পরিকল্পনা করে এসেছিল সবটাই ভেস্তে গেল। রাগে ক্ষোভে ফুঁসছে। ছোট ভাইয়ের ফ্ল্যাট থেকে বের হয়ে আব্রাহামের বাড়িতে এসে দেখেন তার মা, বড় বোন, তার ছেলে মেয়ে, তার ছোট ভাই সবাই আরোকে ঘিরে বসে আছে। তিনি হনহন করে বাড়িতে প্রবেশ করে। হঠাৎ রাশভারী গম্ভীর গলায় কেউ বলে ওঠে, এই যে মেয়ে, নাম কি তোমার? কথাটা কানে আসতেই আমি চমকে উঠি। মুখ থেকে কথা বের হচ্ছে না, কণ্ঠনালী কাঁপছে। কোনো রকম কাঁপা কাঁপা গলায় বললাম, জি, আমার নাম আরহা জাহান আরু। আরুর কথা শুনে আব্রাহামের দাদি আব্রাহামের মায়ের উদ্দেশ্যে বলে, তা কি দিনকাল আইলো রে বাবা, নিজের বড় নাতির বিয়ে হয়ে গেছে তাও জানি না। কি আর বলবো, ছেলে নিজেই যখন জানালো না, তখন তার বইয়ের থেকে আশা করি বা কি করে? আপনি কি বলছেন না? আর আপনাকে তো জানালে আপনি বিয়েতে কি উপস্থিত থাকতে পারতেন না? আর অত রাতে আপনাকে জানিয়ে টেনশনে ফেলতে চাইনি। আব্রাহামের বাবা,
তাই বলে আমাকে রেখে এভাবে বিয়ে করাবি? হঠাৎ বসার ঘরে চেঁচামেচির আওয়াজে আমি রুম থেকে বের হই। তখন আব্রাহামের দাদির সাথে কথা বলার পর আব্রাহাম সেখানে চলে আসায় আমাকে রুমে পাঠিয়ে দেয় আমার শাশুড়ি। এরা কি নিয়ে চেঁচামেচি করছে বুঝতে পারছি না। আমি নতুন বউ, আমি তোর এখানে এসে এখন যেতে পারবো না। এটা শ্বশুর বাড়ি। তাও রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করি। আব্রাহাম অনেক রেগে আছে। রাগে তার মুখ হালকা লাল হয়ে আছে। আব্রাহামের দাদি আর ফুপু অনেক রেগে রেগে আব্রাহামের মায়ের সাথে কথা বলছে। আমি জানতাম এ বউ ভালো না। দেখছিস কেমনে আমার ছেলেকে নিজের বশে রাখছে। আবার নাতিদারেও আমাকেও আলাদা করার চেষ্টা করে। আমি আগে বলেছিলাম মা, ভাবি আমাদের পছন্দ করে না, আমাদের দেখতে পারে না। দেখছো না কেমন করে আব্রাহামের বিয়ে একা একাই সেরে ফেলেছে। একটাবারও জানায়নি। আহ, তোমরা থামবে? কি যাতা বলছো? আমরা ঠিক বলছি। তোমার বউ আমাদের হিংসা করে। আমাদের সুখ তার সহ্য হয় না। বেয়াদব মহিলা কোথাকার। ফুপু মুখ সামলে কথা বলবেন। কার সম্বন্ধে কথা বলছেন ভেবে বলছেন তো? হুঙ্কার দিয়ে কথাটা বলে আব্রাহাম। এদিকে আব্রাহামের মা আয়েশা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সবার কথা শুনে যাচ্ছে। তোর সাহস তো কম না মিমি। তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অসম্মান করিস। রাগী কণ্ঠে বলে ওঠে আব্রাহামের বাবা আরিফ চৌধুরী। তোমার বাড়িতে আসছি বলে কথা শোনাচ্ছ? আব্রাহামের দাদি বলে ওঠে, আমি আগেই বলেছিলাম এ বউ আমার সংসার ভাঙবে। দেখ কেমন ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাই দিল। বলেই তিনি আহাজারি করতে শুরু করেন। এদিকে আব্রাহামের বড় ফুপু আর ছোট চাচা নির্বিকারভাবে সব পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এবার আব্রাহামের বড় ফুপু তার মায়ের উদ্দেশ্যে বলে, আহ মা, থামো তো, কি আবল তাবল বকছো? আর ভাবি কেন ঝগড়া লাগাবে? এই পর্যন্ত ভাবি একটা কথাও বলেনি। তোমরাই তাকে জানোই তাই বলছো। তুই এভাবে আমারে বলতে পারলি? অবাক হয়ে কথাটা বলে ওঠে দাদি। বললাম। তুমি কেন মাথা ঘামাচ্ছ? আব্রাহাম যথেষ্ট বড় হয়েছে। ভালো মন্দ বিচার করতে সে জানে। সে কবে কাকে বিয়ে করবে সেটা তার ব্যাপার। তার বাবা মা তার জন্য মেয়ে পছন্দ করে বিয়ে দেয়, যেখানে আব্রাহামের কোনো আপত্তি নেই। এ বিয়েতে তোমরা কেন ঝামেলা করছো বলো তো? কিন্তু বড় আপা, কিন্তু কি? আমি তো বড় ভাইকে বলেইছিলাম আমার মেয়ে রাইমার সাথে আব্রাহামের বিয়ে দিতে চাই। আব্রাহামের ফুপুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে আব্রাহাম। সে এ ব্যাপারে জানতই না। বাড়ির পরিবেশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ যেখানে এত হইচই, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এখন সব নিস্তব্ধ হয়ে আছে। পুরো বাড়িতে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আব্রাহাম বলে, রাইমার সাথে আমার বিয়ের কথা আপনি বাবাকে বলেছেন, কিন্তু কেন? অবাক হয়ে প্রশ্ন করি। আমি ছোটবেলা থেকেই আহিকে যেমন চোখে দেখি, এদেরও সেই চোখেই দেখি। কোনোদিন রাইমাকে অন্য কোনো নজরে দেখিনি। সর্বদা ওকে বোন মনে করেই আসি। আর তার সাথে আমার বিয়ের কথা বলেছিল। প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আব্রাহামের বাবা বলে ওঠে, আমি নিজেদের মাঝে আত্মীয়তা করতে চাইনি, তাই আমি আব্রাহামের অন্য জায়গায় বিয়ে দিয়েছি। এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল আব্রাহামের, তাই এ ব্যাপারে কোনো কথা বলতে চায় না। কেন কোনো কথা বলতে চাও না? ওই মেয়ে থেকে আমার মেয়ে কোনো অংশে কম বলো তো? ওই মেয়ে থেকে আমার মেয়ে বেশি সুন্দর। তাহলে আব্রাহাম এবার বলে ওঠে, আচ্ছা, বিয়েটা আমি করব, সংসার আমি করব। আমি কাকে বিয়ে করব আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার বউ তো সুন্দর না হলেও চলবে। আপনার চোখে সুন্দর না হতে পারে, কিন্তু আমার চোখে সুন্দর। আমি সব সময় রাইমাকে বোনের চোখেই দেখেছি। আহি তেমন, আমার বোন তেমন, রাইমাও তেমন। আর আমি কখনো রাইমাকে বিয়ে করতাম না। কথাটা বলে আব্রাহাম রুমের দিকে হাঁটা ধরে। রুমের সামনে এসে দেখে আরও রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে আরুকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। বিছানায় বসে মাথার চুল খামচে ধরে। তার রাগে ক্ষোভে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। তার সামনেই তার মাকে কথা শোনালো আজ। তাহলে তাদের আড়ালে কতই না কথা শোনায়। আমি তো এদের কথা শুনে এতটুকু বুঝতে পারছি, আমার আর আব্রাহামের বিয়ে হওয়ায় তাদের যত সব সমস্যা। আমি রুমে ঢুকে দেখি আব্রাহাম রেগে বসে আছে। আমি রুমে যেতেই আমার দিকে তাকিয়ে বলে, দরজা লাগিয়ে দাও তো। আব্রাহামের কথা মতো দরজা লাগিয়ে দিলাম। আমার কাছে আসো তো। কেন? আসতে বলছি, আসো। গম্ভীর হয়ে কথাটা বলে ওঠে। ধীর পায়ে আব্রাহামের দিকে এগিয়ে যেতে লাগলাম। আসলাম। এবার আমার কথাটা শেষ করার আগেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার হঠাৎ জড়িয়ে ধরায় আমার হার্টবিট দ্রুত গতিতে চলছে। আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি ভাবতে পারিনি সে এভাবে জড়িয়ে ধরবে। আরুকে জড়িয়ে ধরতেই আমার হার্ট খুব দ্রুত গতিতে চলছে। কেমন যেন আমার বুকটা শীতল হয়ে গেল। আরুকে জড়িয়ে ধরা অবস্থায় আরুর কানে কানে আস্তে আস্তে করে বললাম, শুনেছি পুরুষের রাগ
তার ব্যক্তিগত নারীকে জড়িয়ে ধরলে কমে। তাই এই ট্রিক্সটা আমি ট্রাই করলাম। আমার কণ্ঠ নালি কাঁপছে, শব্দরা কোনো অজানায় হারিয়ে গেছে। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমার কেমন অস্থির অনুভূতি হচ্ছে তা বোঝানো সম্ভব নয়। এই মেয়ে এমন করে নিঃশ্বাস নিচ্ছ কেন? আমি তো কিছুই করিনি এই পর্যন্ত। তুমি যদি চাও তাহলে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আব্রাহাম। তার কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে। আচমকা জড়িয়ে ধরায় কেমন যেন একটা লাগছিল। নিঃশ্বাস আটকে আসছিল। তাই আব্রাহাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো? চুপ কেন? কিছু বলো। কি বলবো? আমি কি কিছু করব? কি মানে? কি করবেন? শুকনো ঢোক গিলে বললাম। আরও আব্রাহামের মুখে আমার নাম শুনে বুকের ভেতর কেমন একটা ভালো লাগা অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি কখনো আমার হয়নি। আমি বলে উঠলাম, হুম, বলেন। আরুর কথা শুনে আরুকে ছেড়ে আরুর মুখে আমার দুহাত দিয়ে ধরে বলে উঠলাম, তুমি কিছু মনে করো না। কিছুক্ষণ আগে যা হলো, আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমি কোনোদিন দেখিনি আমার মা আমার ফুপুদের দেখে অসন্তুষ্ট হন। আমি সব সময় দেখেছি আমার ফুপুর আসলে আমার মা কত খুশি হয়। আমার মা এত কিছু করে তাদের জন্য। তারপরও আমার মাকে কটু কথা বলে। আমার জানো খুব কষ্ট হয়। আমার মা কোনোদিন মুখ ফুটে আমাদের এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। আমার একটা ব্যাপার খুব খারাপ লাগছে জানো। আমি আহিয়ার রাইমাকে সবসময় আমার নিজের বোনের মেনে আসি। তাদের কখনো আলাদা করে দেখিনি। আমি নিজের বোন মেনেই ওর সাথে কথা বলতাম। আমি যাকে ছোট বোন মনে আসছি তাকে কিভাবে বিয়ে করি? এদের বিবেক বুদ্ধি কি সত্যি লোপ পেয়েছে? আব্রাহামের কথা শুনে আমারও খারাপ লাগছে। তাদের কথা আমারও কানে আসছে। তাদের উচিত হয়নি এভাবে আম্মাকে কথা শোনানোর। আর আম্মা তো নিজের শখ থাকতেই পারে তার ছেলেকে নিজের পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে করাতে। আমার কেমন যেন আপনার ওই ফুপুকে দেখে জল্লাদ রিনা খানের মতো লাগলো। আর কেমন চোখ বড় বড় করে কথা বলছিল। আরুর শেষের কথা শুনে আমার হাসি পায়। ঠোঁট চেপে হাসি আটকাতে চাইলাম, কিন্তু পারলাম না। আব্রাহাম হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। আরুর দাঁড়িয়ে আব্রাহামের হাসি দেখছে। খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন বাড়ির সবাই। সেখানে উপস্থিত সবাই। আব্রাহাম চুপচাপ খাবার খাচ্ছে। আর এদিকে আরও ওদিক ওদিক তাকিয়ে দেখছে। এতগুলো মানুষের সামনে খেতে তার অস্বস্তি হচ্ছে। সে ভাবছে একটু আগে এরা ঝগড়া করলো, আবার একসাথে খেতে বসেছে। আর এই রিনা খানের মতো দেখতে এই ফুপু শাশুড়ি কেমন খাবারগুলো মুখে ফুসছে। আর দাদি শাশুড়ি কেমন করে যেন আমাকে দেখছে। এদের দিকে খেয়াল করতেই আমার খাওয়া দাওয়া উঠল না। আমার ভাবনার মাঝেই শাশুড়ি মা আমার কাছে এসে বলেন, তোর কি এসব খাবার ভালো লাগছে না? অনেকক্ষণ ধরে দেখছি কিছুই খাচ্ছিস না। আসলে হয়েছে কি মা? বল মা, তোর কি অন্য কিছু খেতে ইচ্ছে করছে? না, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তাহলে খাচ্ছিস না কেন? আমার কেমন আনইজি ফিল হচ্ছে, তাই খেতে পারছি না। আমার কথা শুনে শাশুড়ি মা আমার প্লেটটা তার হাতে নিয়ে আমাকে বলেন, উঠে আয় আমার সাথে। আম্মার কথাটা শুনে সবাই আমাদের দিকে তাকাচ্ছে। এতক্ষণ আমরা ফিসফিস করে কথা বলছিলাম, যা অন্য কেউ শুনতে পায়নি। আর আম্মার শেষের কথাটা একটু জোরে বলায় সবাই শুনতে পেয়ে তাকাচ্ছে। আব্রাহাম বলে ওঠে, কি হয়েছে মা? তুমি ওকে উঠতে আসতে বলছো কেন? কিছু হয়নি। আরও সবার মাঝে খেতে পারছে না, তাই ওকে বলছি উঠে আসতে। ও বরং ক্রমে খাবে। আমার কথা শুনে আমার দাদি শাশুড়ি বলে ওঠে, আহ, ঢং দেখলে যান বাঁচে না। আর কত কি যে দেখা লাগবে। দাদি শাশুড়ির কথা শুনে আমার মুখ থেকে ফট করে কথা বের হয়ে যায়, তাহলে চোখ বন্ধ করে রাখেন, তাহলে ঢং দেখতে হবে না। আমার কথা শুনে খাবার টেবিলে দাদি শাশুড়ি আর জল্লাদ ফুপু ছাড়া সবাই হেসে উঠল। আমি আর রাহি অনেকক্ষণ ধরে বসে থেকে গল্প করছিলাম। তখন খাবার টেবিলে দাদি শাশুড়িকে ওই কথাটা বলার পর দাদি শাশুড়ি আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। পারলে মনে হয় আমাকে কাঁচা চিবিয়ে খেত। তার দিকে খেয়াল না দিয়ে আমার সাথে রুমে এসে খাবার খায়। এরপর রাহি রুমে এসে নক করে, আসবো ভাবি? হুম, আসো। কি করছেন? আপনাকে কি বিরক্ত করলাম নাকি? রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে আহি। আরে, বিরক্ত হব কেন? আসো। আমার এমনিতেই একা একা বসে থাকতে ভালো লাগছে না। তাহলে তো ভালোই হলো। এখন আমরা দুজন গল্প করতে পারবো। হুম। তুমি খাবার টেবিলে যা বললে না, একদম ঠিক কথা বলেছ। বুড়ি খুব বদ। আর এভাবে বলো না। ওনার বয়স হয়েছে, কখন কি বলছে ঠিক নাই। আর ওভাবে বলা ঠিক হয়নি। আরে কিসের ঠিক হয়নি? একদম ঠিক হয়েছে। কোটনামি করার সময় তো ঠিকই পারে। আর কখন কি বলতে হয় তা জানে না। আচ্ছা, তার কথা বাদ দাও। হুম, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। তুমি? আমিও ফার্স্ট ইয়ারে। তাহলে তো ভালোই হলো। আমরা একসাথে কলেজেও যেতে পারবো। হুম, কিন্তু আমি তো অন্য কলেজে পড়ি। তোমার সাথে কিভাবে? আমার কথা শেষ না হতেই আহি বলে ওঠে, আরে চিন্তা করো না। ভাইয়া কয়েকদিনের মধ্যেই এখানে ভর্তি করে দেবে।
তাহলে তো ভালোই হয়। হুম। দুজন মিলে একসাথে বসে গল্প করছে। গল্প করতে করতে তারা একসময় ঘুমিয়ে পড়ে বিছানায়। এদিকে খাবার খেয়ে আব্রাহাম আর তার কাজিনগুলো সব বসার ঘরে গল্প করছিল। বাড়ির বড়রা সবাই খেয়ে দুপুরে ভাত ঘুম দিচ্ছে। আব্রাহামের ঘুম পাচ্ছে। বড়দিনে এই এক সমস্যা। দুপুরে খাবার পরে না ঘুমালে ভালোই লাগে না। অন্যদিন ভার্সিটিতে এই সময় ক্লাস থাকে, তখন অত সমস্যা হয় না। কিন্তু ছুটির দিনে না ঘুমালেই নয়। আড্ডা দিতে দিতে কখন চোখে ঘুম ঢুলছে, তখন সে বলে ওঠে, এই তোরা থাক, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আব্রাহামের কথা শুনে তার চাচাতো ভাই মাহিম বলে ওঠে, তুই তো 10টার দিকে ঘুম থেকে উঠলি, এখন দুপুর 2:30 বাজে। এর মধ্যেই ঘুমে চোখ ঢুলছে। মাহিমের কথা শেষ হতে আসিফ বলে ওঠে, ভাই আমার রাতে মনে হয় হাডুডু খেলেছে, তাই ঘুম হয়নি, এখন ঘুমাইতে চাইছে। আসিফের কথা শুনে সবাই হাসতে লাগে। এদিকে আব্রাহাম দম করে আসিফের পিঠে কিল মেরে বলে ওঠে, বেয়াদব, আমি তোর বড় ভাই, আমার সাথে ফাইজলামি হচ্ছে? আরে তুই তো আমার 1 মাসের বড়। 1 মাস হোক আর 1 বছর হোক, তোর আমি বড় ভাই, সম্মান দিয়ে কথা বল। ওকে, সম্মান বড় ভাই। আসিফের কথা শেষ হতেই সবাই হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে। আর আব্রাহাম রাগে গজগজ করতে করতে ওখান থেকে উঠে যায়। রুমে প্রবেশ করতে আমার বুকের ভেতর প্রশান্তি ভরে গেল। আরু আর রাহি দুজনেই গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এদের দেখে আমার ঘুম পাচ্ছে, কিন্তু এদের জাগাতে ইচ্ছে করছে না। কিন্তু আমি ঘুমাবো কোথায়? রুমে চোখ বুলিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করে আমি অবাক। আমি কোথায় এখন? হঠাৎ মনে হলো, আরে, কাল তো আমার বিয়ে হয়েছে, আর আমি এখন শ্বশুর বাড়িতে। রুমের দেওয়াল ঘড়িতে দেখি 6টা বাজে। শুয়ে থেকে পাশে চোখ যেতে দেখি আহি ঘুমাচ্ছে। কখন যে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ চোখ সোফায় যেতে দেখি আব্রাহাম ঘুমিয়ে আছে। তার দিকে তাকাতেই আমার বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি দোল খেয়ে গেল। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি আহি আর আব্রাহাম ঘুমিয়ে আছে। আমি আহির পাশে বসে ওকে আস্তে আস্তে ডাকি, আহি, এই আহি, ওঠো আহি। আমার ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো। তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তার এ কাণ্ডে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আহিকে আর না দেখে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। দেখে হাঁটতে পারো না, নাকি চোখ নেই? কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়। একে তো সে নিজে আমাকে ধাক্কা দেয়, আবার আমাকে বলে দেখে চলতে পারি না। নিচে পড়ে যাওয়ায় পায়ে অনেক ব্যথা পায়। ব্যথায় চোখে পানি জলজল করছে। পায়ে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি সকালের সে মেয়েটা। তাকে বলে উঠি, আপনি দেখে চলতে পারেন না? এই, তোমার তো সাহস কম না? আমার সাথে এভাবে কথা বলো। আপনি যেভাবে কথা বলছেন, আমিও সেভাবে কথা বলছি। আর আমি না হয় চোখ দেখতে পাই না, কিন্তু আপনি তো দেখতে পান, তাহলে ধাক্কা খেলেন কেন? আমার কথা শেষ হতেই রাইমা চেঁচিয়ে আব্রাহামকে ডাকতে থাকে, আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া। রাইমার চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। আব্রাহামের ঘুম ভেঙে যায় রাইমার চিৎকার শুনে। সে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই রাইমা ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলে, তোমার বউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার আমাকে বলে আমি নাকি চোখে দেখতে পাই না। সে আমাকে জানয় তাই বলে অপমান করলো, বলেই ন্যাকা কান্না জুড়ে দেয়। রাইমার কথা শুনে আব্রাহামের মেজাজ যায় গরম হয়ে। সে আরুর দিকে তাকিয়ে বলে ওঠে, রাইমা যা বলছে তা কি সত্যি? আব্রাহামের কথা শুনে আরও রাগী চোখে তাকায় আব্রাহামের দিকে। আরুকে এভাবে তাকাতে দেখে আব্রাহাম কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তাদের দিকে তাকাচ্ছে বাড়ির সবাই। রাইমার তো আরুকে মনে হয় চোখ দিয়ে কাঁচা চিবিয়ে খাবে। বাড়ির এই অবস্থা দেখে আব্রাহামের মা তড়িঘড়ি করে আরুর কাছে যায়। আরুর হাত ধরে বলে, কি হয়েছে? আরও ছলছল চোখে আব্রাহামের মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমি কিছু করিনি। এবার রাইমার মা বলে ওঠে, তুমি কিছু করনি তা আমার মেয়ে কি মিথ্যে বলছে? তোমার তো সাহস কম না মেয়ে। আব্রাহাম আরুর কাছে এসে আরুর হাত ধরে বলে, কি হয়েছে, তুমি আমাকে সত্যিটা বলো। আরও আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি রুম থেকে বের হওয়ার সময় হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সে আমাকে বলে আমি নাকি অন্ধ, আমি দেখতে পাই না, তাই তার সঙ্গে ধাক্কা লেগেছে। আমিও বলি আমার না হলে চোখ নেই। তাহলে অন্ধ, আপনার তো চোখ আছে, তাই আপনি কেন দেখে চলেন না? আমার এই কথা শুনে তিনি আপনাকে ডাকতে শুরু করে। আমার কথা শেষ না হতেই রাইমা বলে ওঠে, এই মেয়ে মিথ্যে কথা বলছে, আমি তাকে কিছুই বলিনি। আব্রাহাম বলে ওঠে, আরও কেন তোমার নামে মিথ্যে কথা বলবে? আব্রাহামের কথা শুনে রাইমার মা বলে ওঠে, সেটা তোর বউকে জিজ্ঞেস কর, আমার মেয়েকে কেন জিজ্ঞাসা করছিস? আব্রাহাম বলে ওঠে, আপনার মেয়ের সঙ্গে যখন ঝামেলা লেগেছে, সে তো আপনার মেয়েকে তো জিজ্ঞাসা করব।
রাইমার মা বলে ওঠে, তোর বইয়ের কথা শুনে এখন কেমন মেয়ের সাথে এমন ব্যবহার করবে? আব্রাহামের বাবা বলে ওঠে, আহ, কি বলছিস তোরা এইসব? রাইমা, তোমার নামে মিথ্যে কথা বলে আরুর কি লাভ? তার সাথে তো তোমার কোনো ঝামেলা নেই। আজ প্রথম তোমাদের দেখা, না হলে তোমার নামে মিথ্যে কথা বলবে কেন? আরিফ হোসেনের প্রশ্নে রাইমা কিছুটা থতমত খেয়ে যায়। আরিফ হোসেনের প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কোনো রকমে বলে উঠে আসে, মামা আসলে কি? আব্রাহামের বড় ফুপি সিমি বলে ওঠে, কি হয়েছে না হয়েছে বাদ দাও, এই ব্যাপারে আর কথা বলার দরকার নাই। আর রাইমা, তোমাকে বলছি শুধরে যাও। আরও, তুমি তো পড়ে গিয়েছিলে, তোমার কি কোথাও লেগেছে? আব্রাহামের ফুপুর কথা শুনে আমি চোখ জলজল করে উঠে। আব্রাহামের ফুপুর কথা শুনে সবার দৃষ্টি আরুর দিকে। আরও বলে ওঠে, একটু পায়ে লেগেছে। আমার কথাটা শোনা মাত্রই আব্রাহাম আরুর হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে দেখে একটু দেখে চলবে না। দেখি কোথায় লেগেছে বলে পাটা ধরে সামনে নিয়ে আসে। পায়ের পাতা পুরো ফুলে গেছে। আব্রাহাম আহির উদ্দেশ্যে বলেন, আহি, আমার রুম থেকে ওষুধের বক্স নিয়ে আয়। আহি দৌড়ের রুম থেকে ওষুধের বক্স নিয়ে আসে। আহির হাত থেকে বক্স নিয়ে নিজে আরুর পায়ে ওষুধ লাগাতে থাকে। আব্রাহামের দাদি বলে ওঠে, কত কি আর দেখা লাগবে আমারে, একটু কি লাগছে তাই এত ঢং? আহি তার দাদিকে বলে, সব বিষয়ে তোমার কথা না বললে নয়, দেখছো তো ভাবির পায়ে লাগেছে, তারপরও এ কথা বলো কেন? আহির কথা শুনে তার দাদি রেগে যায়। রাগে গজগজ করতে করতে বলে, আমি কিভাবে কথা বলবো সেটা তোর থেকে শোনা লাগবে। আজকালকার মায়া গো, কিছু কয়া যাইব না। আহি বলে ওঠে, জানোই তো বলা যাবে না, তাহলে বলো কেন? রাইমা বলে ওঠে, আহি তুই কিভাবে কথা বলছিস নানির সাথে? নানি তো কিছুই ভুল বলেনি। আহি বলে ওঠে, তোমরা থামবে, কি শুরু করছো? আর আহি, তুই আমার সাথে আয় বলেই আব্রাহাম আরুকে সবার সামনে কোলে তুলে রুমে নিয়ে চলে আসে। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কেউ ভাবতেই পারেনি সবার সামনে এভাবে আরুকে আমি কোলে তুলে নিয়ে চলে আসব। ছোট ফুপু তো বলেই বসে, ছি, এখন আমাদের সামনে এভাবে করে তুলে নিয়ে যেতে লজ্জা লাগে না? আব্রাহিম ইমরান বলে ওঠে, সকাল থেকে দেখে যাচ্ছি তুমি আমার ছেলে আর ছেলের বইয়ের ভুল ধরে যাচ্ছ। কি বলছে না বলে এই ভেবো না যে আমি সব কিছু সহ্য করব। আমার ছেলের ব্যাপারে আর ছেলের বইয়ের ব্যাপারে আমি সহ্য করব না। আমার ছেলে কি এমন লজ্জার কাজ করেছে যে তুমি ওভাবে বলছো? তার বউ সে কোলে নিয়েছে, তাতে তোমার কি? বড় মামা মুখ সামলে কথা বলো। রাগে গজগজ করে কথাটা বলে ওঠে দাদি। আব্রাহামের মা বলে ওঠে, আমি কেন চুপ করব? আর কি মুখ সামলে কথা বলবো? আমি তো কোনো ভুল কথা বলছি না, আমি তো ঠিক কথাই বলেছি। আরও আব্রাহামের স্ত্রী, তাকে তো কোলে নিয়েছে, অন্য কাউকে তার কোলে নেয়নি। সামান্য একটা ব্যাপার নিয়ে এভাবে সবাই বড় করছেন কেন? আব্রাহামের বাবা বলে ওঠে, আচ্ছা মা, বলো তো তোমাদের সমস্যা কি? সকাল থেকে দেখে আসি তোমরা কেমন করছো। আচ্ছা, আমার বাবা মা কি সন্তানের খারাপ চাইবো? আমাদের সবার পছন্দ হয়েছে বিধায় আরুকে আব্রাহামের বউ করে নিয়ে আসি। যেখানে আব্রাহাম সংসার করবে তার আরুকে পছন্দ হয়েছে, সেখানে তোমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয়। আর মা, কথায় কথায় চিৎকার চেঁচামেচি শুরু করো না। দেখো, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, সেখানে আজ সকাল থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটল তাতে আরুর উপর বাজে একটা প্রভাব পড়বে। আব্রাহামের বাবার কথার সাথে আব্রাহামের চাচা ফুপু তাল মিলে বলে ওঠে, ঠিক বলেছ ভাইয়া। আর মিমি, আগে মা কিছু হয়েছে ভুলে যা। তুই যেটা চাইছিলি সেটা আর সম্ভব না, তাই সে জেদ ধরে আমাদের সম্পর্ক খারাপ করার কোনো মানেই হয় না। আব্রাহাম আরুর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি সরি, খুব সরি। আমি ভাবতে পারিনি আমার বাড়িতে এভাবে তোমাকে অপমান করবে। আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি রাগ করো না প্লিজ। তুমি তো জানোই তোমার আমার বিয়ে হয়েছে, তাই দাদি ফুপু রাইমা রেগে আছে, তাই এমন বিহেভ করছে। আব্রাহিমের কথা শুনে আহি বলে ওঠে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তোমার ভালো চায়, তাই রাইমার সাথে বিয়ে না হয়ে আরু ভাবির সাথে হয়েছে। আহির কথা শুনে আরু ফিক করে হেসে উঠল। আরুকে হাসতে দেখে আব্রাহাম আর আহিও হাসতে লাগলো। এতক্ষণ মুখ ভার করেছিল। আহির কথা শুনে তার মনটা কিছুটা ভালো হয়। আব্রাহাম বলে ওঠে, আরো, বলেন, তুমি কি ওখানে মানে তুমি এখন বর্তমানে মেয়ে কলেজে পড়ো? ওখানে পড়বা নাকি? আহি যে কলেজে পড়ছে কলেজে পড়বা? আব্রাহামের কথা শুনে বলে ওঠে আহি, ভাবি প্লিজ, তুমি আমার সাথে ওখানে ভর্তি হও, একসঙ্গে কলেজ যেতে পারবো। আরও বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাই হলো, তোমার কথাই রাখলাম। আরুর কথা শুনে আহি ইয়াহু বলে চিৎকার দিয়ে ওঠে। আরুর কথা শুনে আব্রাহাম বলে ওঠে, আচ্ছা, তাহলে কাল তো তোমাদের বাসায় যাব, তাহলে কালকে সব নিয়ে আসবো কাগজপত্র। আরও বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। রাতে খাবার খাওয়ার সময় আরুর খাবার রুমে নিয়ে আসে আব্রাহাম।
তখন বিছানায় শুয়ে থেকে আরও টিভি দেখছিল। আব্রাহাম রুমে এসে আরুর উদ্দেশ্যে বলে, তুমি নিজের হাতে খাবা নাকি আমি খাইয়ে দিব? ও, খাইয়ে দিলে তো ভালোই হয়। কথাটা বলেই সে না শুয়ে থেকে উঠে বসতে যাবে, রিমোটের সাথে পা বেঁধে আবার শুয়ে পড়ে। আরও এই অবস্থা দেখে আব্রাহাম বলে ওঠে, সাবধানে, এত চঞ্চল কেন তুমি? আস্তে আস্তে উঠতে তো এখন পায়ে ব্যথা পাইতে না। কথাটা বলে আরুর পাশে বসে আরুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখন রিমোটের সাথে পা বেঁধে চোখ বন্ধ করে শুয়ে আছে। বুঝতে পারছি ভালোই পায়ে লেগেছে। ঘুম থেকে উঠে আরও বিছানায় বসে আছে। একবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে, তো একবার ফোনের দিকে। আব্রাহাম ওয়াশরুমে আছে। এদিকে সকাল 9টা বেজে গেছে, এখনও সে ফ্রেশ হতে পারেনি। দরজায় নক করতে করতে আহি বলে, ভাবি, ও ভাবি, ঘুম ভাঙ্গেনি নাকি ভাইয়া? আহির ডাক শুনে আরও যেই কথা বলতে যাবে, তখন আব্রাহাম ওয়াশরুম থেকে বের হয়ে আরুকে বলে, তুমি ফ্রেশ হও, আমি দরজা খুলছি। আরও আব্রাহামের কথা শুনে ওয়াশরুমে যায়। এদিকে আব্রাহাম দরজা খোলে। দরজায় আহি ডেকে চলেছে তাদের। আব্রাহামকে দরজা খুলতে দেখে একটা হাসি দিয়ে বলে উঠেছে, তাহলে আমি তো ভাবছি ঘুম থেকে ওঠোইনি, তাহলে তোমাদের ডাকছিলাম। আহির কথা শুনে বললাম, যে এই জোরে জোরে ডাকছিস, তাতে না উঠে থাকা যায় নাকি? আব্রাহামের কথা শুনে আহি বলে, ভাবি কোথায়? আহির কথা শুনে আব্রাহাম বলে, কেন? বলো ভাবি কোথায়? তোর ভাবি ওয়াশরুমে। ও আচ্ছা, হুম। খাবার টেবিলে বসে সকালের নাস্তা করছে সবাই। এদিকে খেতে খেতে আব্রাহামের বাবা বলে, আব্রাহাম, তোমরা তো আজ যাচ্ছ ওই বাড়িতে নাকি? আব্রাহাম সবার দিকে একবার তাকিয়ে বলে, হুম, যাব। আব্রাহামের মা বলে, কখন যাবি? এখান থেকে 12টার দিকে বের হব। আব্রাহামের কথা শুনে আহি বলে, ভাইয়া, ভাবি, আমিও যাব তোমাদের সাথে। আহির কথা শুনে আব্রাহাম বলে, হুম, তুই তো যাবি। আরও বলে, তুমি গেলেই ভালোই মজা হবে। আরুর কথা শুনে আহি মুচকে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে আরও হিজাব পরছে। এদিকে আব্রাহাম আরুকে দেখতে ব্যস্ত। আরও রেডি হয়ে আব্রাহামকে বলে, আমি রেডি। আব্রাহাম আরুর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। কালো গ্রাউনের সাথে কালো হিজাব পরেছে আরু। কালো ড্রেসে আরুকে অনেক সুন্দর লাগছে। আব্রাহামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরও কিছুটা লজ্জা পায়। আরও লজ্জামাখা মুখশ্রীতিতে টুপ করে একটা কিস করে আব্রাহাম। হঠাৎ এভাবে কিস করায় আরও চমকে ওঠে। সবার থেকে বিদায় নিয়ে আরুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরু, আহি, আব্রাহাম। গাড়ি চলছে আপন গতিতে। এদিকে আরু বলে, আমার না ঘুম পাচ্ছে। আরুর কথা শুনে আহি মুচকি মুচকি হাসে। এদিকে আব্রাহাম আহির হাসি থেকে কিছু একটা আন্দাজ করে আরুকে বলে, সারা রাত ঘুমিয়ে তোমার ঘুম শেষ হচ্ছে না? আব্রাহামের কথা শুনে আরু বলে, আরে, আমার গাড়িতে উঠলে ঘুম আসে। আরুর কথা শুনে আব্রাহাম বলে, ওকে, তুমি আমার কথায় মাথা রেখে ঘুমাও। আব্রাহামের বলতে দেরি, কিন্তু আব্রাহামের কাঁধে আরুর মাথা রাখতে দেরি হয় না। 1.5 ঘন্টার জার্নি করে আব্রাহামরা আরুর বাসায় পৌঁছায়। সারা রাস্তা আরও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আমারও জার্নি করলে ঘুম আসে গাড়িতে। আরুদের বাসায় এসে দরজায় কলিং বেল বাজাতেই আরুর মা এসে দরজা খুলে দেয়। আব্রাহাম আরুর মাকে চিনে। বিয়ের দিন পরিচয় হয় সবার সাথে। তাই আরুর মাকে দেখা মাত্রই আব্রাহাম সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আব্রাহামের সালামের জবাবে আরুর মা বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, তোমরা ভেতরে আসো। বলেই তাদের ভিতরে যাওয়ার জন্য বলে। আরুর মায়ের কথা শুনে সবাই ভিতরে প্রবেশ করে। ভিতরে যেতে দেখে আরুর সব কাজিন বসে আছে। আরুকে দেখা মাত্র আরুর চাচাতো বোন সিমি দৌড়ে গিয়ে আরুকে আরও এতদিন পরে ওকে দেখে খুশিতে এত জোরে জড়িয়ে ধরেছিল। সিমির কথা শুনে সবাই হেসে দেয়। আরুর আম্মু সিমিকে বলে, সিমি, আহি তোর রুমে নিয়ে যা। আরও তুমি আব্রাহামকে নিয়ে রুমে যাও। আরুর মায়ের কথা মতো আরু আর আব্রাহাম রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। আরও রুমে এসে হিজাব খুলতে শুরু করে। আব্রাহাম ওয়াশরুমে ঢুকে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়ে। আরও ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আব্রাহাম বলে, আরও, হুম, বলেন। না থাক, কিছু না। আব্রাহামের কথা শুনে আরও ভ্রুকুচকে বলে, এখনই তো ডাকলেন, ডেকে আবার বলছেন কিছু না? আরে বাদ দাও। কথাটা বলে উঠে দাঁড়াতেই সিমি এসে দরজায় নক করে। আরও দুলাভাইকে নিয়ে আয়, বড় আম্মা ডাকে। ওকে, তুই যা, আমরা আসছি, চলেন। বলেই রুম থেকে বের হয়ে খাবার টেবিলে বসে আরুর পিছে পিছে আব্রাহামও বসে। আরুর একপাশে আহি হয়ে একপাশে আব্রাহাম বসেছে। আরুর মা কাকি সবাই বেড়ে খাওয়াচ্ছে। এদিকে বেচারা আব্রাহাম খেতে পারছে না, তাও দুই শাশুড়ি তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। এদিকে আব্রাহাম টেবিলের নিচ দিয়ে আরুর হাত ধরে। হাত ধরায় আরও আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম চোখের ইশারায় বলে, খেতে পারছি না। আরুর মা আব্রাহামকে খেতে না দেখে বলে, কি হলো বাবা, খাচ্ছ না কেন? তোমাকে একটু মাংস দিই?
আরুর মায়ের কথা শুনে বলে, না মা, আমি খেতে পারছি না, আমাকে আর খাবার দিয়েন না। আব্রাহামের কথা শুনে আরুর মা বলে, আরে বাবা, লজ্জা পাচ্ছ কেন? এটা তোমারই বাড়ি, তুমি আস্তে আস্তে খাও। খাওয়ার শেষে সবাই আরুর রুমে এসে আড্ডা দিচ্ছে। আরুর মা রুমে এসে বলে, তোমরা নিজেদের রুমে যাও, আব্রাহাম আরুর রেস্ট নিক। আরুর মা নিজের রুমে চলে গেল কথাটা বলে। এদিকে আরু তার বাবাকে বলে দেয় আরু রাজশাহীতে ভর্তি হবে, তাই কলেজ থেকে যেন টিসি এনে দেয়। আরু আহিকে বলে, আহি, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না, কি যে বলো, এখানে আমার কেন অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলিও। ওকে, তোমার এখানেই থাকো। আর সিমি, চলো আমরা আড্ডা দিই, ভাইয়া মনে হয় ঘুমাবেন। আচ্ছা চলো, বলেই আহি আর সিমি আরো রুম থেকে বের হয়ে যায়। আরো রুমের দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। আব্রাহামও শুয়ে আছে। আব্রাহাম আরুকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। আরু আব্রাহামকে বলে, কি হয়েছে, এভাবে টানছেন কেন? বিয়ে করে কি কোলবালিশ নিয়ে ঘুমানোর জন্য বিয়ে করেছি? আব্রাহামের কথা শুনে আরু মুচকি হাসিতে বলে, তো কি জন্য বিয়ে করেছেন? আব্রাহাম আরুকে জড়িয়ে ধরে বলে, বউকে আদর করার জন্য। আব্রাহামের কথা শুনে আরও আব্রাহামের বুকে মুখ লুকিয়ে হাসে। এভাবে গল্প করতে করতে আরু আর আব্রাহাম ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ছোট বড় সবাই মিলে গল্প করে সময় পার করে। রাতে খাবার খেয়ে রুমে এসে আরও ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নাতে তাকিয়ে দেখি আব্রাহাম তাকিয়ে আছে আমার দিকে। আরও আব্রাহামকে বলে, কি হয়েছে? আপনার কাল থেকেই খেয়াল করছি, আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকেন। আরুর কথা শুনে আব্রাহাম বলে, এত সুন্দর বউ থাকলে তো তাকে থাকতেই হবে। আব্রাহামের কথা শুনে আরও বলে, দুনিয়ার আর কোনো ছেলের মনে হয় সুন্দরী বউ নেই, শুধু আপনারই আছে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকে এসে আরুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই আমার একার সুন্দরী বউ আছে। আব্রাহাম আস্তে আস্তে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাদের কি সামনে এগানো উচিত? আরও বলে, আজ হলেও এগোতে হবে, কদিন পর হলেও এগোতে হবে। আব্রাহাম বলে, তার মানে তোমার কোনো আপত্তি নেই? আরও মুচকে এসে আব্রাহামকে নিজে থেকে ছাড়িয়ে নিজে আব্রাহামকে জড়িয়ে ধরে বলল, না, আমার কোনো আপত্তি নেই। এরপর কি হলো বা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। সকাল 9টা বাজে, আরও এখনও ঘুমাচ্ছে। আব্রাহাম সেই সকালে উঠে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে এসে দেখে আরও এখনও ঘুমাচ্ছে। তাই আরুকে না ডেকে নিজে তৈরি হয়ে ভার্সিটিতে চলে যায়। সেদিনের পরের দিন আরুরা চলে আসে এই বাড়িতে। ও বাড়ি থেকে আসার 2 মাস হয়ে গেছে। আব্রাহাম আরুকে আহির কলেজেও ভর্তি করিয়ে দেয়। আরু আর আহি প্রতিদিন একসাথে কলেজে যাওয়া আসা করে। আব্রাহাম রোজকার মতো আজও নিজের কর্মস্থলে চলে গেল। এদিকে আরও এখনো ঘুমাচ্ছে। প্রতিদিন একসাথে দুজন ঘুম থেকে ওঠে। কিন্তু এই 2 দিন থেকে আরুর শরীর একটু খারাপ, তাই সে দেরি করে ঘুম থেকে ওঠে। সকাল থেকে বমি করতে করতে আরুর অবস্থা কাহিল। আরুর এই অবস্থা আব্রাহাম জানে না। আব্রাহাম যখন নামাজের পর হাঁটাহাঁটি করতে যায়, তখন থেকে আরও বমি করে। আব্রাহাম আসার কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়ে। সকাল 11টা বাজে। আজ আরও রুম থেকে বের হচ্ছে না দেখে আব্রাহামের মা আরও রুমে এসে দেখে আরও এখনও ঘুমাচ্ছে। তিনি আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আরও, কি হয়েছে মা, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? আরও পিটপিট করে চোখ মেলে তাকালে দেখতে পায় আব্রাহামের মা বলে, কি হয়েছে রে মা, আজ এত বেলা হয়ে গেল ঘুম থেকে ওঠে না, শরীর খারাপ করেছে নাকি? ঘুম জড়ানো কণ্ঠে বলে, জানি না মা, সকাল থেকে কেমন বমি হচ্ছে। আরুর কথা শুনে আব্রাহামের মা কিছুটা চিন্তিত হয়ে বলেন, হঠাৎ করে এমন হচ্ছে নাকি? অনেকদিন ধরে? আরও বলে, না, আজ সকালে হলো, আগে হয়নি। আব্রাহামের মা বলে ওঠে, এখন উঠে ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা নিয়ে আসি। কথাটা বলে আব্রাহামের মা চলে গেল। আরও উঠে গোসল করে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে শুরু করে। হঠাৎ করে মাথা কেমন ঘুরে উঠল। ও বিছানায় শুয়ে পড়ে। আব্রাহামের মা রুমে নাস্তা নিয়ে এসে দেখে আরুল চুল থেকে পানি পড়ছে। বিছানার এক পাশ ভিজে গেছে। আরুকে বলে, কি হয়েছে, চুল না মুছে কেন শুয়ে আছিস মা? আমার মাথা কেমন ঘোরাচ্ছে। আব্রাহামের মায়ের কিছু মনে হতেই মুচকে এসে আরুকে বলে, আরু, তোর কি এ মাসে পিরিয়ড হয়েছে? আরও আব্রাহামের মায়ের কথা শুনে বলে, না, হয়নি। আব্রাহামের মা বলে, কবে হবে, ডেট কি পার হয়েছে? না, আমার মনে নাই। আব্রাহামের মা আরুর কথা শুনে বলে ওঠে, উঠে এখন নাস্তা কর, আমি আসি। সন্ধ্যা 6টা বাজে। আব্রাহাম ভার্সিটি থেকে এসে দেখে আরও এখনো ঘুমাচ্ছে। এতে সে কিছুটা চিন্তিত হয়। কি হলো কি মেয়েটার? চিন্তায় কপালে ভাঁজ পড়ে। আস্তে আস্তে আরুর কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে জ্বর টর আসলো নাকি। না তো, এ সময় তো সে শুয়ে থাকে না। কপালে হাত রেখে বুঝতে পারে আরুর শরীর হালকা গরম হয়ে আছে। সে আর আরুকে না দেখে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে বের হয়।
আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সে খেয়াল করে আরও ধরপড় করে উঠে বসে। সে আরুকে কিছু বলবে, তার আগে আরও উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। আব্রাহামও আরুর পিছন পিছন ওয়াশরুমে যায়। আরও বমি করতে করতে ক্লান্ত। আজ সারাদিন বেচারা বমি করতে করতেই শেষ। এদিকে আব্রাহাম পিছন থেকে আরুকে জড়িয়ে ধরে রাখে, কারণ আরু দাঁড়িয়ে থাকতে পারছে না। আব্রাহাম আরুর নাভির ওপরে চাপ দিয়ে ধরে রাখছে, এতে আরুর বমি ভাবটা কিছুটা কমে যায়। আরু মুখে পানি দিয়ে তার পুরো শরীরটা আব্রাহামের ওপর ছেড়ে দেয়। আব্রাহাম আরুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করে। রুমে ঢুকে বিছানায় শুয়ে থাকা আরুকে আব্রাহাম তুলে বসায়। এদিকে সারাদিন বমি করায় আরু শরীর নেতিয়ে পড়েছে। আরুর চোখগুলো কেমন ঢুকে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আব্রাহাম আরুর দুই গালে হাত দিয়ে বলে ওঠে, কি হয়েছে জান তোমার? আরু ক্লান্ত হয়ে বলে, আমি জানি না, সকাল থেকে কেমন বমি হচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে। আব্রাহাম চিন্তিত হয়ে বলে, জান, আমি যা ভাবছি তুমি কি তাই ভাবছো? আব্রাহামের কথা শুনে আরু বলে, হুম। আরুর কথা শুনে আব্রাহাম কিছুটা খুশি আবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস। আর এর মধ্যে আরও যদি কনসেপ্ট করে তাহলে তো সমস্যা, কারণ আরুর বয়স কম। যদিও তাড়াহুড়ায় তাদের বিয়ে হয়েছে, আর এর মধ্যে বেবি না। আর আব্রাহাম ভাবতে পারছে না। সে আরুকে রেখে ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট আনতে যায়। রাত 9টা বাজে। সবাই খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। এদিকে আরু খাওয়া বাদ দিয়ে শুধু নাড়াচাড়া করে খাবার। সবার খাওয়া হয়ে গেছে। আব্রাহাম খেয়াল করে আরু খাচ্ছে না। তাই সে বলে, কি হলো, খাচ্ছ না কেন? আরু আব্রাহামের দিকে অসহায় হয়ে তাকিয়ে বলল, আরে আমি খেলে শুধু বমি পাচ্ছে, আবার খাবার খেতে ইচ্ছে করছে না। আব্রাহাম বলে, না খেলে তো হবে না জান, বেশি না খাও, একটু খাও। না, আমি খাবো না, বাচ্চাদের মতো করে বলে। আব্রাহাম বলে, ওকে খেও না এই খাবারগুলো, কিন্তু জুসটা তো খাও। এটা কিসের জুস? জুসের গ্লাসের দিকে ইশারা করে বলে ওঠে, এটা বেলের জুস। এটা খেলে কেমন, তুমি খেয়ে দেখো কেমন খেতে। আব্রাহামের কথা শুনে আরও বেলের জুসটা খেতে শুরু করে। জুসটা খেয়ে সে মজা পায়। তাই সে আব্রাহামকে বলে, জুসটা অনেক মজার, আমার জন্য কাল আবার আনবে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি এসে বলল, আচ্ছা আনবো। হুম। রাত 12টা বাজে। আরও আব্রাহামের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। আরও আস্তে আস্তে উঠে বসে। আরুকে উঠতে দেখে আব্রাহাম বলে, কি হলো, উঠছো কেন? আরও ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে, আমার না। আব্রাহাম বলে, কি আমার না বলো? আমার না তোমাকে? কি আমাকে বলো? আমার তোমাকে আদর খেতে ইচ্ছে করছে। কথাটা বলে আরুর আব্রাহামকে জড়িয়ে ধরে চুমু খায় আব্রাহামের কণ্ঠনালীতে। আরুর কথা শুনে আব্রাহাম বলে, তুমি না অসুস্থ? তাহলে এসব উদ্ভট কথা বলো কেন? আরও আব্রাহামের বুক থেকে মাথা তুলে বলে, কোথাও কি লেখা আছে যে অসুস্থ অবস্থায় আদর করা যায় না? না, কোথাও লেখা নেই। কিন্তু আব্রাহামের কথা শেষ না হতেই আরও বলে, আমি কিছু জানি না, আমার এখন আদর চাই। আব্রাহাম আরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান, তুমি অসুস্থ, তোমার তো কষ্ট হবে। আরও আব্রাহামকে শক্ত করে জড়িয়ে বলে ওঠে, আমি সহ্য করতে পারবো। আরুর কথা শুনে আব্রাহাম আরুকে ছেড়ে দিয়ে বলে, সত্যি তো? আরও মুচকি এসে বলল, হুম। বাইরে কাল ঝড় উঠেছে, গাছপালাগুলো সব এদিক ওদিকে হেলে পড়েছে। বাইরে প্রচণ্ড ঝড়ে বাতাস বইছে। আর এই বাতাসের জন্য জানালার থায় গ্লাসগুলোতে শব্দ হচ্ছে। এদিকে চার দেয়ালের মধ্যে ওই ঝড় বইছে। এই ঝড়ে শুধু দুজন ব্যক্তির ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দেখতে দেখতে কেটে যায় 8 মাস। সময় যে কিভাবে কেটে গেল বোঝাই মুশকিল। সেদিন সকালে টেস্ট করে দেখে দোদাক উঠেছে। আর শিওর হওয়ার জন্য হসপিটালে টেস্ট করে দেখে আরও 7 মাসের অন্তঃসত্ত্বা। এদিকে 9.5 মাসের মতো এত বড় পেট নিয়ে আরও রাইমার বিয়েতে উপস্থিত। সেদিনের ঘটনার পর আর রাইমার মা বুঝতে পেরেছে তারা এমন করলে কাজের কাজ কিছুই হবে না, উল্টো তাদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হবে। তাই পুরনো সব বাদ দিয়ে নিজের জীবন আগাতে আজ রাইমার বিয়ে। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, কেউ নতুন বরকে নিয়ে, আবার কেউ নতুন বউকে নিয়ে। এদিকে আরও একটা রুমে শুয়ে আছে। তার আজকে ভালো লাগছে না কিছুই। তার তলপেটে আস্তে আস্তে ব্যথা হচ্ছে। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, কাকে এ কথা জানাবে বুঝতে পারছে না সে। আস্তে আস্তে ব্যথা বাড়ছে। এদিকে আরও ব্যথায় ছটফট করছে। আব্রাহাম একটা কাজে রুমে এসে দেখে আরও ব্যথায় ছটফট করছে। সে আরুকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে জান, তুমি এমন করো কেন? কোথাও কষ্ট হচ্ছে বলো? আরও কোনো রকম বলে, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা করে। আরুর কথা শুনে আব্রাহাম বুঝতে পারে আরুর প্রসব বেদনা উঠেছে। সে আরুকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ছোট বাচ্চার কান্নার আওয়াজে আব্রাহামের বাড়ির সবাই আলহামদুলিল্লাহ বলে। ওটি থেকে নার্সের হাতে কাপড়ে মোড়ানো নরম তুলতুলে দেহটাকে দেখে আব্রাহামের একটা হাসি দিয়ে বলে, মাশাল্লাহ, আমার রাজকন্যা,
আমার জান্নাত, তোমাকে স্বাগতম। নার্সের হাত থেকে বাবুটা নিজের কোলে তুলে নিয়ে আব্রাহাম আরও কেমন আছে জানতে চায়। নার্স থেকে জানে আরও ভালো আছে, আর নর্মাল ডেলিভারি হওয়াতে বিকেলে ছুটিতে দেবে। আব্রাহাম বাবু কোলে নিয়ে আরুর কেবিনে ঢুকে দেখে আরু শুয়ে আছে, হাতে ক্যানোলা লাগানো। আব্রাহাম আরুর পাশে বসতেই আরু চোখ মেলে তাকালো। আরুকে তাকাতে দেখে আব্রাহাম একটা প্রাপ্তির হাসি দিয়ে বলে, তুমি আমার জীবন। আর বাবুটাকে দেখিয়ে বলে, এটা আমার জান্নাত। আব্রাহামের কথা শুনে আরুও হাসি দেয়। হঠাৎ আব্রাহাম আরুর মেয়ের কান্না জড়িয়ে দেয়। তার কান্না দেখে আরু বলে, তুমি বাবুকে আমার কাছে দাও, ওর ক্ষুধা পেয়েছে, আমি ওকে খাওয়াবো, তুমি বাইরে যাও। আরুর কথা শুনে আব্রাহাম বলে, বাবুর খাওয়া বা খাওয়াও, আমি কেন বাইরে যাব? আব্রাহামের দিকে তাকিয়ে আরু বলে, আমার লজ্জা করছে তোমার সামনে খাওয়াতে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি এসে বলল, তোমার এমন কিছু কি আছে যা আমি দেখিনি? আব্রাহামের কথা শুনে আরু লজ্জা পেয়ে বলল, অসভ্য। আব্রাহাম আরুকে বলে, আমি অসভ্য না হলে আজ আমরা মা বাবা হতে পারতাম না। কথাটা বলে আরু আর আব্রাহাম একসাথে হেসে দেয়। তার হাসি দেখে ছোট বাবু কি বুঝলো কে জানে, সেও তার বাবা মার সাথে হেসে দেয়। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করুক। সমাপ্ত।